আমাদের এই বাংলায় শতাব্দী প্রাচীন নানান কালী মন্দির আছে। কোনো কালী মন্দির তার সৌন্দর্যের জন্য বিখ্যাত, আবার কোনো মন্দির তার অলৌকিক ঘটনাবলীর জন্য বিখ্যাত ও সদা জাগ্রত। তেমনই এক কালী মন্দিরে আজ আপনাদের নিয়ে যাব। সামনে যে সাদা বেদিটা রয়েছে ওটা হচ্ছে তোমার সব আসন। ওর নিচে একটা সব ছিল, ওই সবের উপর বসে উনি পুজোটা করতেন। যেরকম একজন ভদ্র মহিলা দেখলাম, ওনার বাচ্চা হতো না, উনি এখানে আসার পরে বাচ্চা এসে অমাবস্যা কিংবা কোনো তিথি নক্ষত্রে আগে মায়ের চালা চামুন্ডা বেরোয়। ওই দেখে যে ওরা তো বিকট মূর্তি, মেলার চালা চামুন্ডা, কিন্তু তারা বিকট মূর্তি এবং তারা ভয়ঙ্কর। যে ঘটনা ইতিমধ্যে এখানকার সেবাইদের কাছ থেকে শুনলাম, সেটা শোনার পর আমার গায়ে জাস্ট কাটা দিচ্ছে। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমাদের এই বাংলায় এমন কিছু মন্দির আছে যে মন্দিরের চাকচিক্য বা আলোকসজ্জার রকমারি তেমন নেই, কিন্তু সেই মন্দিরগুলো 200 থেকে 250 বছর প্রাচীন। আর এই সব মন্দিরে কিন্তু ভক্তের সমাগম প্রচুর পরিমাণে হয়ে থাকে। তেমনই এক প্রাচীন মন্দিরে আজকে চলে এসেছি, যে মন্দিরে কিন্তু তেমন কোনো চাকচিক্য বা আলোকসজ্জার রকমারি আপনি দেখতে পাবেন না, কিন্তু এই মন্দিরে নানান অলৌকিক ঘটনাবলী, এই মন্দিরের ইতিহাস এই মন্দিরকে আরও বেশি জাগ্রত করেছে। আজকে এসেছি উত্তর 24 পরগনা জেলার মাঝের গ্রামের গরিবপুর কালীবাড়িতে। এই মন্দির সম্পর্কে সমস্ত ইতিহাস, সমস্ত অলৌকিক ঘটনাবলী সব কিছুই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করবেন। বর্তমানে এই মন্দিরেই দাঁড়িয়ে আছি, সব কিছুই বলবো, কিন্তু তার আগে সবথেকে বড় ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো লোকেশান। কী করে আসবেন এই মন্দিরে সেটা আগে আপনাদের বলে দিই, চলুন। বর্তমানে দাঁড়িয়ে আছি মাঝেগ্রাম স্টেশনে। এটা হলো বনগাঁ রানাঘাট লাইনে। যদি রানাঘাট থেকে আসেন তাহলে শিয়ালদহ থেকে আপনাকে ধরতে হবে শান্তিপুর লোকাল বা কৃষ্ণনগর লোকাল বা রানাঘাট লোকাল বা গেদে লোকাল, ধরে নামতে হবে রানাঘাট স্টেশনে। সেখানে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বনগাঁ লোকাল ধরে চলে আসতে হবে মাঝেগ্রাম স্টেশন। আর যদি বনগাঁ হয়ে আসেন তাহলে শিয়ালদহ থেকে ধরতে হবে বনগাঁ লোকাল। বনগাঁ স্টেশনে এসে আপনাদের ধরতে হবে রানাঘাট লোকাল। 16 থেকে 17 মিনিটের ব্যবধানে আপনি চলে আসবেন এই মাঝেগ্রাম স্টেশন। এবার এই মাঝেগ্রাম স্টেশন থেকে আপনি কি করে মন্দিরে পৌঁছবেন সেটা চলুন দেখিয়ে দিই। এটা হলো মাঝেগ্রাম স্টেশন। এদিকে চলে গেল রানাঘাট আর এদিকে চলে গেল বনগাঁ। মাঝেগ্রাম স্টেশনে নেবে আপনাদের বনগাঁর দিকে হাঁটতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্মের যে টিকিট কাউন্টার তার সামনে দিয়ে আপনাকে বের হতে হবে। আপনারা চাইলে এখান থেকে টোটো নিয়ে নিতে পারেন, কিন্তু আমি হেঁটে যাব। সামনেই রয়েছে মেন রোড, মেন রোড থেকে ডান দিকে হাঁটতে হবে। আসলে মেন রোড থেকে এবার ডান দিকে যাব। স্টেশন রোড থেকে এসে দুটো রাস্তা ভাগ হয়ে যাবে, একটা যাবে ডান দিকে, একটা যাবে বাঁ দিকে। আপনাদের এই বাঁ দিকের রাস্তাটা ধরতে হবে। জনবহুল এলাকা থেকে বাঁ দিকের রাস্তাটা আমাকে যেন হাত ধরে এক জঙ্গলময় পথে নিয়ে চলল, যেন এক অদৃশ্য তোরণ আমাকে স্বাগত জানাচ্ছে। অবশ্য এর মধ্যেও কিছু বসতি বাড়ি চোখে পড়ল। রাস্তা যত এগোতে থাকলো বসতি বাড়ির সংখ্যা তত কমতে থাকলো, আর জঙ্গল আরও ঘন হলো। কিছু দূর এগোতেই প্রকাণ্ড এক আম গাছ শাখা প্রশাখা মেলে যেন জানাচ্ছে মায়ের বাড়িতে আপনাকে স্বাগত। বুঝতে পারলাম গন্তব্যে পৌঁছেছি। ঠিক তাই, পৌঁছে গেছি গরিবপুর কালীবাড়িতে। অভয়ে পদে প্রাণ সপেছি আমি, অভয়ে পদে প্রাণ সপেছি আর কি। তো ফাইনালি চলে এসেছি আজকের গন্তব্যস্থল, অর্থাৎ মাঝেগ্রাম গরিবপুর কালীবাড়ি। পুরো মন্দিরটা কিন্তু মাটি থেকে একটু উঁচুতে অবস্থিত, অর্থাৎ একটি ভিত্তিপ্রস্তরের ওপর মন্দিরটি স্থাপিত। আর চারিদিকে কিন্তু ঘন জঙ্গল মতো, দেখুন শুধু পাখিদের ডাক। মন্দিরের চারিপাশে কোনো বসতি বাড়ি নেই, আছে একটা ছোট দোকান। চারিপাশে ঘন জঙ্গল, আর তার মাঝে এই মন্দিরটি প্রায় 250 বছরেরও বেশি সময় ধরে বিরাজমান।
মন্দিরে প্রবেশ করার আগে বা মন্দিরের ভিডিও শুরু করার আগে একটা কথা আপনাদের জানিয়ে দিই, মন্দিরে যে মায়ের বিগ্রহ আছে সেটি আমি আপনাদের বেশি করে দেখাতে পারবো না। তার কারণ হলো এখানে মায়ের বিগ্রহের ছবি তোলা নিষেধ। তার কারণ এটা নয় যে মন্দির কর্তৃপক্ষ তুলতে দিচ্ছে না, বাট এটা যে এখানে যে মায়ের বিগ্রহ আছে তার ছবি তুললে বা ছবি তুলে ঘরে রাখলে নাকি কোনো অঘটন হয়। তো চলুন মন্দিরে প্রবেশ করা যাক। কতগুলি সিঁড়ির ধাপ পেরিয়ে আপনাকে উঠতে হবে মূল মন্দির চত্বরে। সামনেই রয়েছে মন্দিরের ঘণ্টা। মন্দিরটি কতটা প্রাচীন তা মন্দির প্রাঙ্গণের মেঝের দিকে তাকালেই বোঝা যায়। ভিত্তিপ্রস্তরের ইট সম্মুখে বেরিয়ে এসেছে। ঘন জঙ্গলের মধ্যে এই মন্দির যেন এক পাহাড়ের চূড়ার মতো বিরাজমান। চারিপাশে শুধু পাখিদের ডাক, নিস্তব্ধ পরিবেশ, একটা গা ছমছমে আবহাওয়া। কিন্তু এই আবহাওয়ায় কোনো ভয় নেই, আছে শুধু কৌতূহল। ভয় কেনই বা থাকবে? অন্য কোথাও তো আসেনি, এসেছি মায়ের বাড়ি, মায়ের কাছে, মাকে দর্শন করতে। সিঁড়ি দিয়ে উপরে উঠে বাঁদিকে পড়বে একটি মনসাতলা। চারিপাশে পাঁচিল দিয়ে ঘেরা এই মনসা মন্দিরে রয়েছে একটি গেট। মন্দিরটি ছাদবিহীন। ভিতরে আছে বেদির উপর প্রকাণ্ড এক মনসা গাছ, যা নিত্য পূজিত। মনসাতলার বিপরীত দিকে রয়েছে পঞ্চরত্ন বিশিষ্ট গোলাপি বর্ণের একটি মন্দির। এটি একটি সমাধি মন্দির। এই সমাধি মন্দিরে রয়েছে 3টি সমাধিস্থল। 3টি সমাধির মধ্যে প্রথম সমাধিটি হল মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী কুমারনাথ মুখোপাধ্যায়ের। পরের দুটো সমাধি তার সহধর্মিণী ও তার ছেলের। শ্রী শ্রী কুমারনাথ মুখোপাধ্যায় অনেক সাধনার পর সিদ্ধি লাভ করেছিলেন। এলাকাবাসীর কাছে তিনি হয়ে ওঠেন স্বামী ব্রহ্মানন্দ নামে। তাই মূল মন্দিরের সামনে আপনি দেখতে পাবেন লেখা আছে ব্রহ্মানন্দ আনন্দ মঠ, স্থাপিত 1304 বঙ্গাব্দে। এখানকার এক সেবায়িত মাকে নাকি এখানে বসে থাকতে দেখেছেন। এই হলো সমাধি মন্দির, তার পাশে রয়েছে মূল মন্দির। মূল মন্দিরের সামনে 3টি পিলার রয়েছে। এই 3টি পিলারের মধ্যে মাঝখানের যে পিলারটি, সেখানে মাকে সাদা লাল পেড়ে শাড়ি পরে বসে থাকতে দেখেছেন ঘোমটা দিয়ে। ভাবা যায়? তো বর্তমানে কিন্তু মন্দির চত্বরে কেউ নেই, আমি ছাড়া, দেখতে পাচ্ছেন। তো একটা গা ছমছমে ভাব, আর আমার বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। এবার চলুন মন্দিরে আসা কিছু ভক্তের কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছু তথ্য নেওয়া যাক। স্যার, আপনার নামটা? বাপ্পা বোস, বনগা থেকে। আমার নাম কৃষ্ণপদ মণ্ডল। আমি বনগাঁ 2 নম্বর গেট দেবগড় মাঠপাড়া থেকে এসেছি। এই মন্দির কতদিন ধরে আসছে? বছর 4-5 হবে। অলৌকিক কিছু আমিও শুনেছি বা অলৌকিক ঘটে, এটা চোখে দেখেছি। এই মন্দিরটা মায়ের মন্দির, এই বহু পুরনো মন্দির, এই জাগ্রত মন্দির। কারুর সমস্যা, যেরকম একজন ভদ্রমহিলার দেখলাম ওনার বাচ্চা হতো না, উনি এখানে আসার পরে বাচ্চা মানে হয়েছে, বাচ্চাকে নিয়ে এসে এই পুকুর থেকে চান করিয়ে এটা দেখেছি আর কি। এই মোটামুটি মায়ের যার উপর কৃপা হবে সে তার মনের আশা পূরণ হবে। না, আমার সাথে তেমন কিছু না, কিন্তু কোনো সমস্যা হলে আসি, সেগুলো মোটামুটি সলভ হয় আর কি। 5টার ভেতরে 3টে সলভ এটা হয়। আর ওটা তো কানে শুনেছি, এরকম অনেকের কানেই শুনেছি বা দেখেছি মহিলাকে যে হ্যাঁ আমার বাচ্চা এখানে এসে। এই মন্দিরে আসছি ধরেন প্রায় 1 বছর, তারও বেশি হবে। ওই যখন সময় পাই তখনই মায়ের সঙ্গে দেখা করে যাই। কারণ শুনেছি নাকি একজন ভদ্রলোক আগে একবার ওই ছবি উঠিয়েছিল, তার ঘরে আগুন লেগে গেছিল, এরকম একটা কিছু প্রবাদ শোনা গেছে, যার জন্য এখানে ছবি মায়ের তোলা বন্ধ। মন্দিরের ডান সাইডে একটা পুকুর ছিল, বর্তমানে সেই পুকুরটা কিন্তু শুকিয়ে গেছে। আর চারিপাশে প্রচুর গাছপালা। শোনা যায় যে মা নাকি স্বপ্নাদেশ দিয়েছিলেন যে মন্দিরের আশেপাশে যেন কোনো ঘরবাড়ি না তৈরি করা হয়। মন্দিরের দেওয়ালে আর মন্দিরের পাশে থাকা এই যে গাছ দেখছেন, এই গাছে এরকম ঢিল বাঁধা রয়েছে। তো প্রচুর ভক্ত যারা আসেন এখানে, তারা এরকম ঢিল বেঁধে মানত করেন। মায়ের মন্দিরের যে গর্ভগৃহ, তার পিছন দিকে আছে জোড়া শিবলিঙ্গ। এই যে, সত্যি কথা বলতে এই মন্দির চত্বরে এখন আমি আর 1-2 জন আছে। আর পুরো মন্দির চত্বরে কিন্তু একটা গা ছমছমে পরিবেশ, একদম নিস্তব্ধতা, শুধু বাতাস বইছে আর প্রচুর পাখির আওয়াজ।
দর্শন করছেন মন্দিরের মায়ের বিগ্রহ। এই ছবি আমার ক্যামেরায় তোলা নয়, আপনাদের দেখানোর জন্য গুগল থেকে ডাউনলোড করেছি। মা এখানে মহাদেবের উপরে হাঁটু গেড়ে বসে, মা নীলবর্ণা। মায়ের দিকে তাকালে মনে হয় মা যেন একভাবে আপনার দিকেই তাকিয়ে আছেন। মায়ের বিগ্রহের নিচে আছে নরমুণ্ড খুলি। মায়ের বিগ্রহের সামনে আছে একটি বেদি। এই বেদিতে কোনো পুরোহিত বসেন না। পুজো করার সময় মন্দিরের সামনের গেট খুলে বাইরে বসেন। বেদির বৈশিষ্ট্য একটু পরে আপনাদেরকে শোনাচ্ছি। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি, কালী নাম কল্পতরু। এখন ভোগারতি হচ্ছে। ভোগারতির পর আমি পুরোহিত মশাইয়ের সাথে কথা বলবো এবং মন্দির সম্পর্কে কিছু তথ্য নেব। আপনার নামটা? আমার নাম ইন্দ্রদীপ মুখার্জি। এই যে পাশে এইখানে যে সমাধি মন্দিরটা দেখছেন, উনি উনি এই মাকে প্রতিষ্ঠা করেছিলেন। উনি এই সব সাধনা করেছিলেন, সবের উপরে বসে সাধনা করে সিদ্ধ লাভ করে তারপরে মা দর্শন দেয় এবং তারপরে উনি এই মায়ের মন্দির পঞ্চমন্দির উপরে মাকে প্রতিষ্ঠা করেন। আর এখানে ওনার সমাধি রয়েছে, পাশে ওনার স্ত্রীর সমাধি আর তার পাশে ওনার ছেলের সমাধি। তা উনি দেহ রেখেছিলেন, উনি ইচ্ছা মৃত্যু নিয়েছিলেন। উনি জানতেন কবে উনি দেহ রাখবেন, তার আগে এটা করে গেছিলেন এবং ওনার সমাধিটা এখানে রয়েছে। আর উনি দেহ রাখার আগে ওনার স্ত্রীকে অনুমতি দিয়ে গেছিলেন পুজো করার। ঠিক আছে, এই যে না, এটা একটা সাধন পীঠ। ঠিক আছে, মায়ের এইখানে উনি সাধনা করে মাকে প্রতিষ্ঠা করেছিল। যে কেউ তোমার এইখানে বসে মায়ের নাম করতেই পারে, সেটাতে কোনো সমস্যা নেই। মায়ের সামনে যে বেদিটা রয়েছে সেইটাই হচ্ছে গিয়ে তোমার সামনে যে সাদা বেদিটা রয়েছে ওটা হচ্ছে তোমার সব আসন। ওই ওই ওর নিচে একটা সব ছিল, ওই সবের উপর বসে উনি পুজোটা করতেন। ঠিক আছে, এবার সব আসনে বসে তো আমরা সবাই পুজো করতে পারি না, উনি করেছেন। আর উনি যে মতে পুজো করেছেন তন্ত্র মতে, মানে সেই মতে যে পুঁথিগুলো ছিল যে কি মতে কিভাবে কোন তন্ত্রে উনি পুজো করেছে সেইগুলো আমাদের বাড়িতে ছিল। আমাদের বাড়িতেই 3বার ডাকাতি হয়ে গেছে, সব পুঁথি ওইগুলোর থেকে নষ্ট হয়ে গেছে। তা আমরা এখন তারপরে ওনার যে শিষ্য ছিল ওনার কাছ থেকে শুনে এখন আমরা এটাকে দক্ষিণামতে পুজো করি। আর সব আসনে বসে পুজো করি না, আমরা নিচেটায় পুজো করি। তার সামনেটা রয়েছে পঞ্চমুণ্ডী আসন, যার উপরে মা বসে আছেন। অবশ্যই পুজো হওয়ার পর আমরা সবাই যখন চলে যেতাম, তারপরে রাত্রে উনি নিজেই খড়মের আওয়াজও পেয়েছে কয়েকজন, কিন্তু আমি দেখিনি বা আমাদের কেউ দেখেনি। অনেকের কাছ থেকে শোনা যে খড়মের আওয়াজ পাওয়া গেছে। উনি চলাফেরা করতেন এবং অবশ্যই আমাদের পুজো শেষ হওয়ার পর উনি নিজেই পুজো করতেন। ঠিক আছে, এখানে আগে তোমার বলি হতো। বিগত 10-12 বছর হলো এই বলিটা বন্ধ আছে। একদিন এই বলি হওয়ার সময় আমার মা মানে ওই হারিকেটের সামনে নিজেই গলা দিয়ে বলছে, একটা ভর মতো হয়েছিল মায়ের একটা শক্তির দ্বারা। এবং তখন উনি বলছে যে যদি কোনো বলি করা হয় রক্তের বলি বন্ধ করতে হবে, যদি কোনো বলি করতে হয় আগে আমাকে বলি করতে হবে। তারপরে সেইখান থেকে মায়ের আদেশে ওইখান থেকে রক্তের বলিটা বন্ধ হয়েছে। চাল কুমড়ো আখ এইগুলো বলি হয়, কিন্তু রক্তের বলিটা তার 10-12 বছর হলো বন্ধ আছে। অ্যাকচুয়ালি উনি তো সব সাধনা করে, কিন্তু সাধনা করেছিলেন, সাধনার জন্য একটা নির্জন পরিবেশের দরকার ছিল। এই বাগানে এত বড় বাগান ছিল এবং এখানে আগে দিনের বেলায় সূর্যের আলো প্রবেশ করতো না, এত গভীর বন ছিল। তা সেরকম সব সাধনার মতোই যে পরিবেশ ছিল। পেছনে একটা শ্মশানও আছে মন্দিরের পেছনে, হ্যাঁ, ওইখানে বসে উনি সাধনা করতো। তারপরে তো পরবর্তীতে জনবসতি বাড়ে। তারপরে তোমার 2000 সালে একটা বন্যায় অনেক গাছপালা নষ্ট হয়ে যায়। এখন বিদ্যুতের পরিষেবা এসছে, অনেক উন্নত হয়েছে। মায়ের এখন নিত্য পুজো হয়। আর প্রত্যেক অমাবস্যায় 12টা অমাবস্যায় প্রত্যেক রাত্রে অমাবস্যার পুজো হয়। এক একটা অমাবস্যার মাহাত্ম্য এক এক রকম। কার্তিক মাসে দুর্গাপুজো, লক্ষ্মী পুজোর পরে ওটা হয় মায়ের বাৎসরিক পুজো। আর প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় মায়ের সন্ধ্যা আরতি হয়। প্রত্যেকদিন নিত্য পুজো হয় 12টা থেকে। হ্যাঁ, প্রতিদিন। হ্যাঁ, এটা বলতে আমি আমার পূর্বপুরুষ যিনি মাকে প্রতিষ্ঠা করেছিলেন ওনার কাছ থেকে বংশ পরস্পরে শুনে আসছি যে মায়ের উনিই বলেছিল যদি মায়ের দর্শন পেতে হয় তো মায়ের কাছে এসে সরাসরি মানে সামনাসামনি মায়ের দর্শন করো, কোনো ছবি বা মায়ের প্রচার যেন না হয়। হ্যাঁ, ওই জন্যই এটা মায়ের ছবি তোলাটা বারণ আছে। হ্যাঁ, এরকম ঘটেছে বেশ কয়েকটা। অনেকে এরকম ছবি দেখেছিল, অনেক সমস্যা হয়েছে। যারা ছবি ফেরত দিয়ে গেছে, এইখানে ভিতরে রাখাও আছে। অনেক ছবি রাখলে পরে অনেক সমস্যা হয়, মায়ের ছবি রাখতে পারে না আর কি। যে ঘটনা ইতিমধ্যে এখানকার সেবায়িতের কাছ থেকে শুনলাম, সেটা শোনার পর আমার গায়ে জাস্ট কাটা দিচ্ছে। নামটা? আমার নাম অবনী সরকার। আপনি কি এখানে কাজ করছেন? আমি এখানে কাজ করি কতদিন বহুদিন ধরে থেকে, কাজ করেন? যা 30 বছর। 30 বছর ধরে কাজ করেন? এখানে অলৌকিক ঘটনা বলতে ইনি তো জাগ্রত, আর এই সাধকগুণের খুব মায়ের ভক্ত ছিলেন।
উনি এখানে মাকে খুব কষ্ট করে খুব সাধনার ফলে মাকে পেয়েছেন। এই মায়ের মূর্তি 108 বার তৈরি করেছেন। আচ্ছা, 7 তাই? বারের পরে 8 বার, হ্যাঁ 8 বারের মূর্তির পরে এটা ঠিক। মানে মানে মা যতবার গড়ে মা বলে কি হয়নি, আচ্ছা, স্বপ্নে আদেশ দেয় যে মানে হয়নি, যিনি মন্দিরের প্রতিষ্ঠাতা তিনি নিজের হাতেই গড়েছেন। নিজেই তৈরি করেছেন। আচ্ছা, এই 107-এর পরে যেই 8 হলো, বললে এবার ঠিক আছে এই মূর্তিটা তুই পুজো করবি। ঠিক আছে, এই মূর্তি পুজো করতে গেলে তোকে কিন্তু একটা এখানে চণ্ডালের মেয়ে মানে চাড়ালের মেয়ে মানে আত্মহত্যা করে মরে এরকম একটা কুমারী মেয়ে ছাড়া হবে না। আচ্ছা, যদি কোথাও সেখান থেকে নিয়ে আসতে হবে, এনে এখানে পুঁততে হবে। বহু চেষ্টার ফলে সন্ধান পেল এক জায়গায় একটা কুমারী মেয়ে আত্মহত্যা করেছে। এই মূর্তি কিন্তু সেখানে যেখানে আত্মহত্যা সেখানে কিন্তু আবার ওই রাত্রিতে নিয়ে আসতে পারছে না, এত তারে সে মোটে নিয়ে আসতে পারছে না, সে ভয় ভীত নানান রকম। বললো মা আদেশ করলো তুই ওভাবে পারবি না, এক বস্তা সুপারি নিয়ে আয়। সুপারি, গোটা সুপারি এনে ওর গালে দিবি, ও মরমর করে খেয়ে ফেলবে। ওই এক বস্তা মানে সব দেহ মরমর করে খেয়ে ফেলবে। এবার ওই সুপারি খাওয়ার পরে যখন হালকা হয়ে আসবে মানে শেষ হয়ে আসবে তখন ও বন্ধ হয়ে যাবে। সেই সময় তুই নিয়ে আসবি ওকে, এনে সাথে সাথে ও কেউ যেন না জানে, কেউ যেন না দেখে, সেই অবস্থায় পুঁতে ফেলবে ওখানে। আচ্ছা, ওই যে মা বসে আছে ওই জায়গায়, আচ্ছা। ওটাই ওখানে সব দেওয়া আছে একটা, ওই তলায় মায়ের তলায় পুঁতা আছে। আর মাকে নাকি একজন দেখেছিলেন এখানে থাকতে? আমি আগে তো আসতাম, দু একদিন আসতে অনেক রাত হয়ে যেত, তখন দেখে ওই মালিক ঘুমিয়ে পড়তো, ডেকে ডেকে রাজি মানে প্রতিদিন সকাল সন্ধ্যা ওই ভোগ জল দিতাম। তো ওই একদিন প্রায় রাত 10টা বেজে গেছে আমার আসতে। এইবার যত রাত হোক আমার আসতেই হবে। এসে দেখে ওই বাবুরা সব ঘুম পড়েছে, হয়তো একটু গায়ে ছমছম করছে ভয় ভয়। এবার ওখান থেকে তখন কিন্তু লাইট টাইট কিছু ছিল না, অন্ধকার, অনেক বছর আগে। অনেক বছর। তারপরে যখন এই সিঁড়ির কাছে আছি দেখে এইখানে একটা ওই থাম্বার কাছে একটা লাল কাপড় পরা সাদা খোলের একটা মহিলা বসে আছে ওখানে। আচ্ছা, মুখটা ঘোমটাতে এত রাত দেওয়া, মুখ দেখা যাচ্ছে না, পা দুটো দেখছি যেন লাল টকটকে এমনি ভাব। আমি গেট খুললাম, গেট খুলে ভোগগুলো রাখলাম, রেখে মন্দির সব আবার সব ধোয়া পোছা করবো, তারপর ভোগ দেবো। সেই অবস্থায় আমি যে মন্দিরে ঢুকেছি বাইরে বেরিয়ে দেখি উনি আর নেই, আর নেই। না আপনাকে দেখা দিয়েছে? এই এমনি দেখা, কথা হয়নি কিচ্ছু না, এমনি দেখা কয়েক তারিখ এরকম। আমি যেদিন হয়তো একা একা আসি তো এখানে তো সবাই কেউ আসতে সাহস পায় না রাত্রিতে। তো শুনছিলাম যে এখানে নাকি রাতের বেলার দিকে মায়ের চেলাচামুন্ডা যারা আছে তারা নাকি ঘুরে হ্যাঁ, বেড়ায়। তারা ওই সবসময় তো দেখতে পাওয়া যায় না, আচ্ছা, ওই রাত অমাবস্যা কিংবা কোনো তিথি নক্ষত্রে আগে মায়ের চেলাচামুন্ডা বেরোয়, বেরিয়ে ওরা চারিদিকে গার্ড দেয় যাতে মাকে না দর্শন করতে পারে, মাকে না করতে পারে। তখন ওরা ওই দেখে যে ওরা তো বিকট মূর্তি, মেলার চেলাচামুন্ডা কিন্তু তারা বিকট মূর্তি এবং তারা ভয়ঙ্কর। হ্যাঁ, ওই দৃশ্য দেখে তারা ভয়তে দৌড় মারবে, বুঝেছে? মাকে আর দেখার দরকার নেই, ওইসব দেখে তো। তারপরে মা আস্তে আস্তে বেরিয়ে আসে। মা যখন বেরিয়ে আসে না তখন এটা পুরো আলোকিত হয়ে যায়, একদম আলো আলো, মনে হবে যেন এখানে একটা কোনো লাইট টাইট কিছু জ্বলছে, কিচ্ছু না, আলো আলো। সেই সময় আর কি ওই মা বেরিয়ে সবার সঙ্গে কথা, ওরা নিজেরাই কথাবার্তা সব চলে, এইভাবে রাত কেটে যায়। হ্যাঁ, অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে। আর এখানে আমি সবসময় মায়ের কাজ পরিষ্কার পরিচ্ছন্ন সবই করি, এই আমার কাজ। ঠিক আছে, ধন্যবাদ স্যার। বলে রাখি এই মন্দিরে কিন্তু শনিবার আর মঙ্গলবার প্রচুর ভক্তদের ভিড় হয়, আর এই মন্দিরে এসে কিন্তু একটা আলাদাই অনুভূতি, চারিদিকে নিস্তব্ধতা, শুধু পাখিদের ডাকের আওয়াজ আর একটা গা ছমছমে পরিবেশ। না আছে এই মন্দিরে কোনো চাকচিক্য, না আছে কোনো আলোকসজ্জা, কিন্তু তাও এই মন্দির যুগ যুগ ধরে বিরাজমান। তার কারণ কি? তার কারণ হলো ভক্তদের বিশ্বাস। মন্দিরে আসলাম, মন্দিরে মাকে দর্শন করলাম, পুজো দিলাম, চলে গেলাম, তা নয়। ভক্তি ভরে মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে, তবেই কিন্তু আপনি নিজের মনস্কামনা পূরণ করতে পারবেন। এমনটা কথা শুধু আমার নয়, এমন কথা এখানকার ভক্তদের, এখানকার যারা সেবায়েত, এখানকার পুরোহিত সকলের। সব মন্দিরগুলো বাংলার এক একটা রত্ন তথা এক একটা ঐতিহ্য। চেষ্টা করি সেসব রত্ন, সেসব ঐতিহ্যগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে।
যদি আমার এই প্রয়াসটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আশীর্বাদ করবেন যাতে ভবিষ্যতে আরও নানান ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।